ওকে, আমি স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। ওকে, গত চ্যাপ্টার ছিল থার্মাল কমফোর্ট ডিটারমিনেন্টস, যে এই ফ্যাক্টর গুলা আমাদের কমফোর্টকে নির্ধারণ করে, সেই ফ্যাক্টর গুলা নিয়ে আলোচনা। তো এইটার মধ্যে ছিল আমরা আমরা দেখছিলাম যে আমাদের লাইফ সাইকেল অ্যাক্টিভিটি করি আমরা, তারপর ক্লান্ত হয়ে যাই, তারপর রিকভারি করি। তারপরে আমরা বলছিলাম যে আমাদের ক্লাইমেট, মূলত ইনডোর ক্লাইমেট চারটা এলিমেন্ট দ্বারা ডিটারমাইন্ড: টেম্পারেচার, হিউমিডিটি, রেডিয়েশন এন্ড নিয়ারনেস। এগুলো সবাই ক্লাইমেটের এলিমেন্ট। ওকে, মেজর এই চারটা এলিমেন্ট দিয়ে এনভায়রনমেন্টে, ইনডোর এনভায়রনমেন্ট ডিটারমাইন্ড হয় বা নির্ধারিত। ঠিক আছে, তো এই নির্ধারণটা আমরা গত ক্লাসে দেখছিলাম। চারটা বিভিন্ন রুমের কথা বলছিলাম আমরা, একটা কমফোর্টেবল, তারপর আস্তে আস্তে আরেকটু পোস্ট কন্ডিশন, তারপর আরো খারাপ অবস্থা, তারপর একদম চূড়ান্ত খারাপ অবস্থায় কি হয় সেটা আমরা দেখছি। এবং তখন এই চারটা এলিমেন্ট কিভাবে একে অপরের সাথে জড়িত হয়ে কাজটা করে, আমাদের হিট ডিসিপেশন প্রসেসকে মডিফাই করে, সেটা আমরা দেখছিলাম। হিট ডিসিপেশন প্রসেস কি ব্যাপার আবার আমি একটু বলি। এটা হলো আমরা মেটাবলিজম প্রক্রিয়ায় এনার্জি উৎপন্ন করি, খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন করি। ওকে, তো এই মেটাবলিজম প্রক্রিয়া দুই ধরনের আছে: বেসাল মেটাবলিজম এবং মাসকুলার মেটাবলিজম। তো মাসকুলার মেটাবলিজম হচ্ছে মাসেল মুভমেন্টের জন্য যে মেটাবলিজম হয় সেটা মাসকুলার মেটাবলিজম। আর বেসাল মেটাবলিজম হচ্ছে যেটাতে উপর আমাদের কোনো হাত নাই, যেমন আমাদের লাং, ফুসফুস, বা কি বলে হার্ট, তারপরে কিডনি, এগুলো যে সচল, ব্লাড ফ্লো, এগুলো যে সচল থাকে, সেটা আমাদের হাতে নাই। এটা অস্বয়ংক্রিয়ভাবেই চলতে থাকে। দ্যাট ইজ কল্ড বেসাল মেটাবলিজম। এটার জন্য প্রয়োজনীয় যে মেটাবলিজম প্রয়োজন সেটা বেসাল মেটাবলিজম নামে আমরা ডিফাইন করি। ওকে, তো যাই হোক, এই মেটাবলিজম প্রক্রিয়ায় হিট উৎপন্ন হয়, সেই হিট আমরা এনভায়রনমেন্টে ছেড়ে দিই। আহ, যেটাকে বলে সারপ্লাস হিট, সেটা আমরা ছেড়ে দিই। মানে আমাদের মাত্র 20% এই সমস্ত কাজে লাগে। বাকি এক্সট্রা যে হিট, সেটাকে বলে সারপ্লাস হিট। এই সারপ্লাস হিটটা আমরা এনভায়রনমেন্টে ছেড়ে দিই। এখন এই আমরা কমফোর্ট ফিল করব কি করব না, আমরা আরাম ফিল করব কি করব না, এটা ডিপেন্ড করে পুরোটাই এই এক্সট্রা হিট আমরা কিভাবে ছাড়তে পারি তার উপরে। আমরা যদি বডির কোনো এক্সট্রা পদক্ষেপ নেওয়া ছাড়াই নির্বিঘ্নে আমরা ছেড়ে দিতে পারি, তাহলে আমরা কমফোর্ট ফিল করি। আদারওয়াইজ বডিকে যদি এক্সট্রা কোনো সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়, যেটাকে বলে ভার্সোমোটর অ্যাডজাস্টমেন্ট, এর মধ্যে দিয়ে যদি যেতে হয়, তাহলে আমরা ডিসকমফোর্ট ফিল। ঠিক আছে, কমফোর্ট ফিল করি যদি নির্বিঘ্নে ছাড়তে পারি সেই সাবপ্লাসিটটা বা এক্সট্রা এনভায়রনমেন্টে ছেড়ে দিতেই হবে, কারণ অটোমেটিক হিট প্রোডাকশন চলতেছে ভিতরে, আমাদের বডির ভিতরে। ঠিক আছে, তার 20% কাজে লাগতেছে, 80% এক্সট্রা যেটা কাজে লাগছে না। ঠিক কাজে না লাগা হিটটা আমাকে বাইরে বের করে দিতে হবে, কারণ বডির ভিতরের টেম্পারেচারকে আমাকে একটা ফিক্সড টেম্পারেচারে রাখতে হয় অর্গান গুলাকে বেঁচে থাকাতে। এটা হচ্ছে 37°C, বা আমরা থার্মোমিটার জিহ্বার নিচে দিলে পরে যেটা দেখায় সেটা হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট। ওই একই 98.6 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু 37°C কনভার্ট করলে। তো আমরা ক্লাইমেটের মাপঝোঁক ফারেনহাইটে না করে ডিগ্রি সেলসিয়াসে করি। এই জন্য ডিগ্রি সেলসিয়াসে বলতেছি 37°C, যেটাকে বলে ডিপ বডি টেম্পারেচার বা বডির ভিতরকার টেম্পারেচার। আবার আরেকটা টেম্পারেচারের কথা আমরা জানি, সেটাকে বলে স্কিন টেম্পারেচার। আমাদের স্কিন টেম্পারেচার আবার ওঠানামা করে 31 থেকে 34°C এর মধ্যে। ঠিক আছে, তো যে প্রসঙ্গে ছিলাম, যে আমাদের এক্সট্রা হিট এনভায়রনমেন্টে ছেড়ে দিতে হয়, সারপ্লাস হিটটা এনভায়রনমেন্টে ছেড়ে দিতে হয়। ছেড়ে দেওয়ার ব্যাপারটার উপর ডিপেন্ড করতেছে আমাদের আরাম, আমরা আরাম বোধ করবো কি করবো না, আমরা কমফোর্ট ফিল করবো কি করবো না। আর আমাদের আর্কিটেক্টের মূল কাজ, ক্লাইমেট নিয়ে যদি কাজ করি, তাহলে মূল কাজ হচ্ছে, ক্লাইমেটের মূল বিষয়টাই হলো কমফোর্টেবল স্পেস তৈরি করা। কাজে আমাকে জানতে হয় যে হোয়াট ইজ কল কমফোর্ট। কমফোর্টেবল স্পেস তৈরি করা আমাদের মূল কাজ ক্লাইমেটের আলো। ওকে, তো আমরা নেক্সটে যাই। এইটাতে আমাদের এই এই স্লাইডটাতে আমরা দেখেছিলাম যে মানুষ কিভাবে কি কি অ্যাক্টিভিটির কারণে কি পরিমাণ হিট এনভায়রনমেন্টে ছাড়ে। তখন দেখছি আমরা ঘুমায় যখন থাকি তখন আমরা 70 ওয়াট হিট এনভায়রনমেন্টে ছাড়ি।
আমরা যখন বসে টসে থাকি, হাত হালকা নাড়াচাড়া করি, যেমন আমি যা করতেছি, তাতে 130 থেকে 160 ওয়াট এনার্জি আমরা এনভায়রনমেন্টে ছেড়ে দিই। যাই হোক, এরকম নানা রকম ওয়ার্কের কথা আছে, মুখস্থ করতে হবে না, জাস্ট আমরা জানলাম হাইস্ট 1100 ওয়াট পর্যন্ত আমরা এনভায়রনমেন্টে ছেড়ে দিতে পারি হেভি ওয়ার্ক যখন আমরা করি। তারপর ডিপ বডি টেম্পারেচারের কথা আমি অলরেডি বলে ফেলছি এগুলা থার্মাল ব্যালেন্স রাখতে হয় সেটা আমি বলছি। তারপরে ওই যে ভাসোমোটর অ্যাডজাস্টমেন্ট যেটা আমি বলছিলাম এর আগে, যে আমাদের যেই নির্বিঘ্নে যদি ছাড়তে পারি তাহলে আরাম বোধ করি, আর নির্বিঘ্নে যদি না ছাড়তে পারি, যদি ভিতরে বেশি হিট গেইন করে, তখন বডি এক্সট্রা প্রিকশন নেয়। কি করে সেটা? যেটা বডির ব্লাড ফ্লোটা ত্বরান্বিত হয়, পাম্প বেড়ে যায়, হার্টের পাম্প রেট বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যায়, যাতে পাম্প করে ব্লাডটা যেন আমাদের ত্বকে পৌঁছে দিতে পারে তাড়াতাড়ি। আর সেটা পৌঁছে দেওয়ার জন্য যে আমাদের শিরা উপশিরাগুলো আছে তার স্ফীত হয়ে যায়, মানে রেডিয়াসটা বেড়ে যায়। ওকে, তো এইগুলা এটাকে বলে ভাসোমোটর অ্যাডজাস্টমেন্ট। তো এই ভাসোমোটর অ্যাডজাস্টমেন্ট সিভিয়ারলি যখন করে, আসলে ডিসকমফোর্ট সিচুয়েশনে এটা করে পড়ে। হ্যাঁ, যখন তাপ থাকতে পারছে না এনভায়রনমেন্ট, কোনো এনভায়রনমেন্টাল কোনো সার্টেন কন্ডিশনের কারণে তাপ থাকতে পারছে না, তখনই বডিকে অন্য পথ বেছে নিতে হয়, যেটা স্কল ভাসোমোটর যে স্ফীত হয়ে যাওয়া, হার্ট রেট বেড়ে যাওয়া, এই ব্যাপারগুলো ঘটতে থাকে। এগুলো আমরা ডিটেল আলোচনা করছি, এখনো করবো না। গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হলো 4টা রুমের কন্ডিশন আমরা দেখছিলাম। একটা হচ্ছে খুব টেম্পারেট ক্লাইমেটের একটা কন্ডিশন, যেখানে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, 40 মডারেট হিউমিডিটি ছিল, 40 থেকে 60% হিউমিডিটি ছিল, রিলেটিভ হিউমিডিটি, এবং বাতাস ছিল না, বাতাস অনেকটা স্টেবল ছিল। এরকম একটা সিচুয়েশনে মানুষ দেখা গেছে যে রেডিয়েশন প্রক্রিয়ায় 45% হিট ছেড়ে যায়, কনভেকশন প্রক্রিয়া 30% এবং ইভাপোরেশন প্রক্রিয়া 30%। এইগুলো ডিপেন্ড করে, রেডিয়েশন প্রক্রিয়াটা পুরাটাই ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচার পার্থক্যের উপরে। কনভেকশন প্রক্রিয়াও তাই, টেম্পারেচার পার্থক্যের উপরে ডিপেন্ড করে। কারণ আমরা জানি তাপের ধর্ম হলো তাপ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যাবে, কাজে টেম্পারেচার ডিফারেন্স যেখানে, তাপের ফ্লোটাও এখানে বেশি হবে। টেম্পারেচার ডিফারেন্স যদি কম হয়, তাপের ফ্লোটাও কম হবে। ওকে, তো এটা একটা ভালো সিচুয়েশন দেখছি। এবং তারপরে আরেকটা খারাপ ওর্স সিচুয়েশনের দিকে আমরা যেতেছিলাম, তখন যখন দেখছি যে আমরা আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচার স্কিন টেম্পারেচার থেকে বেশি হয়ে গেছে, তখন কি ঘটনা? তখন আমরা জানি যে তাপের পরিবহন বা তাপের সঞ্চালনটা 3 পদ্ধতিতে হয়: কনভেকশন, কন্ডাকশন এন্ড রেডিয়েশন। কন্ডাকশন হচ্ছে পরিবহন, কনভেকশন হচ্ছে পরিচালন, আর রেডিয়েশন হলো বিকিরণ। এই 3 পদ্ধতিতে তাপ স্থানান্তর ঘটে। আরেকটা তাপ স্থানান্তর ঘটে, সেটা হচ্ছে ইভাপোরেশন প্রক্রিয়া। এটা একটু অন্য টাইপের। এটা হচ্ছে গা থেকে পানি বেরোবে, পানি বাষ্পে পরিণত হয়ে যাবে, পানি বাষ্পে পরিণত হয়ে যাওয়ার সময় এর অবস্থার পরিবর্তন ঘটে, কারণ এর তরল থেকে বায়বীয়তে কনভার্ট হচ্ছে। এই কনভার্সনের সময় এই সুপ্ততা বা লীনতাপ এনভায়রনমেন্ট থেকে গ্রহণ করে, যার ফলে সে খানিকটা তাপ স্কিন থেকে গ্রহণ করে এবং এটা বাষ্পে পরিণত হয়ে যায়, যার ফলে স্কিন খানিকটা তাপ হারায়। এটা হচ্ছে ইভাপোরেশন প্রক্রিয়া, তাপ হারানো, বা বাষ্পীভবন প্রক্রিয়া, তাপ হারানো। ওকে, তাহলে 4 পদ্ধতিতে আমরা তাপ হারাতে পারি, যদি কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন এন্ড ইভাপোরেশন এই প্রক্রিয়া। এখন কন্ডাকশন, কনভেকশন এন্ড রেডিয়েশন প্রক্রিয়ায় তাপ হারানো ডিপেন্ড করতেছে এনভায়রনমেন্টের টেম্পারেচার। এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি হাই হয়, স্কিন টেম্পারেচার থেকে বেশি হয়, তাহলে আমি ওই পদ্ধতিতে তাপ হারাতে পারবো না। উল্টা এনভায়রনমেন্ট থেকে তাপ আমার শরীরের মধ্যে ঢুকতে থাকে। ঠিক আছে, কাজে ওইটা তখন পজিটিভ হয়ে যায়, উল্টা আমি ওইটাতে গেইন করি। তো তখন এরকম একটা সিচুয়েশনে একমাত্র তাপ হারানোর প্রক্রিয়া বা সারপ্লাস হিটটা বাইরে বের করে দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে ইভাপোরেশন বা বাষ্পীভবন প্রক্রিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ, বাষ্পীভবন প্রক্রিয়া। এই বাষ্পীভবন প্রক্রিয়াও আবার ব্যাঘাত হতে পারে। কিভাবে ব্যাঘাত হতে পারে? যদি এনভায়রনমেন্টের হিউমিডিটি বেশি হয়, তাহলে বাষ্পীভবন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। এনভায়রনমেন্টের রিলেটিভ হিউমিডিটি যদি প্রায় স্যাচুরেশন পয়েন্টের কাছাকাছি থাকে, ধরো 80% বা 90% থাকে, আর মাত্র 10% ফাঁকা জায়গা থাকে গ্রহণ করার জলীয় বাষ্প, তাহলে দেখা যায় যে ইভাপোরেশন প্রক্রিয়াতে আমি তাপ বেশি ছাড়তে পারছি না। তখন এই ফ্যানের বাতাস খুব হেল্প করে, যে ফ্যানের বাতাস বা যে কোনো বায়ু প্রবাহই হেল্প করে। কারণ এখানে 80% যদি রিলেটিভ হিউমিডিটি থাকে,
তাহলে দেখা যায় যে আমার এখান থেকে যে পানিটা গা থেকে বেরোলো সেই পানিটা বাষ্পে পরিণত হয়ে বাষ্প থেকে উড়ে যায় না, কাছেই অবস্থান করে। তার মানে কাছে অবস্থান করার জন্য আমার স্কিনের চারপাশের একটা লেয়ারে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যায়, যার ফলে এইখান থেকে স্কিন থেকে আর ইভাপোরেশন প্রক্রিয়াটা ঘটতে পারে না। তখন বাতাস এসে ওই সম্পৃক্ত বায়ুকে সরায় নিয়ে যায়, আবার অন্য বায়ু এসে এখানে আমার স্কিনে এসে আবার ইভাপোরেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। কারণ নতুন বায়ু যেটা আসলো সেটা হয়তো রিলেটিভ হিউমিডিটি লোয়ার। ঠিক আছে, এভাবে করে ইভাপোরেশন প্রক্রিয়া করতে থাকে। আর এনভায়রনমেন্টের রিলেটিভ হিউমিডিটি যদি কম থাকে তাহলে তো কোনো ব্যাপার না। রিলেটিভ হিউমিডিটি যদি এনভায়রনমেন্টের 40 বা 60% থাকে তাহলে আমি ইভাপোরেশন প্রক্রিয়া তাপ থাকতে পারি। যদি 20 থাকে তাহলে আমি হু হু করে তাপ থাকতে পারি। যেটা কিনা হয় যেটা কিনা হয় হচ্ছে তোমার হট ড্রাই ক্লাইমেট। হট ড্রাই ক্লাইমেটে আমি দ্রুত পানি হারাবো। হট ড্রাই ক্লাইমেটের মধ্যে যদি আমি দাঁড়াই তাহলে ওখানকার টেম্পারেচারও হাই, যার ফলে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন প্রক্রিয়া আমি তাপ ছাড়তে পারছি না। এট দ্য সেম টাইম একটাই মাত্র প্রক্রিয়া ইভাপোরেশন, কিন্তু ইভাপোরেশন প্রক্রিয়াতে একমাত্র আমি তাপ ছাড়তে পারি। আর আমরা জানি হট ড্রাই ক্লাইমেটে খুব ড্রাই হয়, মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, তার মানে রিলেটিভ হিউমিডিটি অনেক কম থাকে। রিলেটিভ হিউমিডিটি কম থাকার জন্য আমি হু হু করে আমার গা থেকে পানি বেরোয়, যার ফলে ওই অঞ্চলে পানি শূন্যতায় মারা যাওয়ার চান্স থাকে, ডিহাইড্রেশনের জন্য মারা যাওয়ার চান্স। ঠিক আছে, সেই জন্য ওই যে দেখা যায় যে ওই অঞ্চলে একজনকে শাস্তি দেওয়ার আমরা মুভি টুভিতে অনেক সময় দেখে থাকবো যে মরুভূমির মাঝখানে যায় ছেড়ে দিচ্ছে একজন, এবং সে আসলে কারণ এটা খুব জানা পদ্ধতি, সবাই জানে যে ওখানকার ইনহ্যাবিটেন্ট সবাই জানে যে ওখান থেকে ফিরে মানে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়, যার ফলে সে ফিরে আসতে পারবে না, কারণ সে কিছু দূর যাওয়ার মধ্যেই সে 2-1 ঘন্টার মধ্যেই ডিহাইড্রেশন প্রক্রিয়াতেই ডিহাইড্রেশন হয়ে সে মারা যাবে। কারণ গা থেকে পানি বের হয়ে যাবে, কারণ পানি স্বয়ংক্রিয়ভাবে গা থেকে পানি বেরোবে, কারণ পানি বেরোবে এই জন্যই যে বডি 37 ডিগ্রি সেলসিয়াস বজায় রাখার জন্যই ইভাপোরেশন প্রক্রিয়া ঘটাতেই হবে, আর ঘটলে সে পানি শূন্যতায় মারা যাবে। তো এই রেফারেন্স দিয়ে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব ক্লাইমেটিক সিচুয়েশনে মানুষ কিভাবে কি হয়, শরীর কিভাবে কাজ করে। যাই যাই হোক, 4 নাম্বার রুমটাতে আমরা যেটাতে ছিল, 4 নাম্বার রুমে ছিল এরকম একটা সিচুয়েশন যে আমাদের ক্লাইমেটিক সিচুয়েশনটা পুরো এনভায়রনমেন্টের রিলেটিভ হিউমিডিটি 100% হয়ে গেছে বা সম্পৃক্ত হয়েছে। তখন কি হবে? তখন কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন কোন প্রক্রিয়াতেই তাপ থাকতে পারছে না, ইভাপোরেশন প্রক্রিয়াতেও তাপ থাকতে পারছে না। তো এরকম একটা সিচুয়েশনে কি হবে? এরকম একটা সিচুয়েশনে আর কিছু নেই, বডি টেম্পারেচার বাড়বে। বডি টেম্পারেচার বেড়ে আমাদের 37 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে যখন 2-3 ডিগ্রি বেড়ে যাবে তখন মানুষ হিট স্ট্রোক হয়। হিট স্ট্রোক হয়। তারপরে যখন আরো বেড়ে যাবে 43 বা এরকম কিছু হয়, 41 ডিগ্রি সেলসিয়াস যদি ভিতরের টেম্পারেচার হয়ে যায় তাহলে মানুষ কমাতে চলে যায়, সেন্সলেস হয়ে যায়। এবং তারপরে যদি এটা 45 ডিগ্রি পর্যন্ত ওঠে ভিতরের টেম্পারেচার তাহলে মানুষের আর বাঁচার কোনো চান্স নেই। তো এরকম ওর সিচুয়েশনে এরকম ঘটনা ঘটতে পারে। এরকম ঘটনা আমাদের ডিজাইনের কারণেও ঘটতে পারে। সবচেয়ে আনফরচুনেটলি আমাদের খারাপ ডিজাইনের কারণে এই ঘটনা। আমরা যদি এরকম একটা রুম ডিজাইন করি যে এই রুমের মধ্যে কোনো ভেন্টিলেশন নাই, হ্যাঁ? ভেন্টিলেশন নাই। তার মানে ওখানে যদি পানির সোর্স থাকে তাহলে খুব সহজেই রিলেটিভ হিউমিডিটি 100% এ পৌঁছে যেতে পারে। এরকম একটা সিচুয়েশন যদি হয়। আর যদি কোনো আর যদি টেম্পারেচার ওখানে হায়ার হয় তাহলে আর বাঁচার কোনো চান্স নাই। মানে এরকম একটা রুম যেখানে স্কিন টেম্পারেচার এর থেকে বেশি এনভায়রনমেন্টাল টেম্পারেচার হয়ে গেছে, এট দ্য সেম টাইম চারদিকে বদ্ধ থাকার কারণে ভেন্টিলেশন না থাকার কারণে রিলেটিভ হিউমিডিটিও 100% এ পৌঁছে গেছে, এরকম একটা জায়গায় মানুষ মারা যাবে। কাজে এটা আমাদের ডিজাইনারের ক্ষেত্রে ডিজাইনার হিসেবে আমাদেরকে এটা খুব খুব খেয়াল রাখতে হবে। এরকম কন্ডিশন যেন পোস্ট কন্ডিশন যেন ভুলেও তৈরি না হয়। ঠিক আছে? তো আসো এইটা ছিল গতকালের পড়া। আজকে আমরা নতুন পড়ায় যাব। চ্যাপ্টার নাম্বার 6 এ আসি। আমরা এখন দেখব যে মানুষের নিজের কারণে, যেটাকে বলে সাবজেক্টিভ ভেরিয়েবল, মানুষের নিজের কারণে মানুষ কমফোর্ট বা ডিসকমফোর্ট ফিল করতে পারে। মানুষের নিজের কারণে, মানে আমার সিচুয়েশন আর তোমার সিচুয়েশন মেবি সেম না, তার কারণে মানুষ কি কি ভাবে কমফোর্ট বা ডিসকমফোর্ট ফিল করতে পারে মানুষের নিজের কারণে।
ওকে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ক্লদিং। আমরা জানি বা আমরা এক একজন এক এক রকমের ক্লদিং করি। আমরা কেউ পাতলা সুতি পরতে পছন্দ করি, কেউ পলিস্টার পরে, কেউ সিল্ক পরে, কেউ মোটা কাপড় পরে, কেউ পাতলা কাপড় পরে। এরকম নানা রকমের হ্যাবিট আছে, এক একজনের এক এক রকম। এনিওয়ে, আমরা বলতেছি যে এখানে বলতেছি যে একজন, আমরা উদাহরণ দিয়ে বলি, একজন বিজনেস স্যুট পরে আছে, মানে কোট টোট পরে আছে, টাই টাই করে আটশোটা অবস্থা আছে, অফিসিয়াল যে ড্রেস যেটা সেটা পরে আছে। আরেকজন পাতলা সুতির কাপড় পরে আছে বা নেকেড বডি খালি গায়ে আছে। এরকম সিচুয়েশনে কে লোয়ার টেম্পারেচার নিড করবে বা কে হায়ার টেম্পারেচার নিড করবে? খুব স্বাভাবিকভাবেই যে স্যুট টুট পরে আছে, টাই টাই পরে আছে, সে লোয়ার টেম্পারেচার নিড করবে। বা অন্যভাবে যদি বলি তাহলে যে খালি গায়ে বসে আছে সে হায়ার টেম্পারেচার নিড করবে ওর তুলনায়। তার মানে বুঝতে পারতেছো ব্যাপারটা? তার মানে ক্লদিং একটা ফ্যাক্টর এখানে, যে আমাদের ক্লদিংটা আমাদের পার্সোনাল ইস্যু, যে আমরা এক একজন এক এক রকমের ড্রেস পরতে পছন্দ করি। তো সেটাই বলতেছি যে ক্লদিং এর কারণে আমরা কমফোর্ট বা ডিসকমফোর্ট ফিল করতে পারি। ক্লদিং একটা ফ্যাক্টর, আর এবং এটা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর। হ্যাঁ, তো এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। এখানে সাবজেক্ট বলতে কিন্তু বোঝাচ্ছে হিউম্যান বিং। ওকে, সাবজেক্ট মানে হিউম্যান বিংস এর নিজের কারণে কমফোর্ট বা ডিসকমফোর্ট ফিল করার ব্যাপার, মানে পার্সোনাল। ওকে, সাবজেক্ট এখানে হিউম্যান বিং। এরপর আরেকটা আছে অ্যাক্লিমাটাইজেশন। অ্যাক্লিমাটাইজেশন বা অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে খাপ খাওয়ানো, অ্যাডাপ্টেশন মানে অভিযোজন। তোমরা বায়োলজিতে পড়ে থাকবা, যদি বায়োলজি থেকে থাকতো, ইন্টারমিডিয়েট যদি পড়ে থাকো, তাহলে অভিযোজন ব্যাপারটা করার কথা। অ্যাক্লিমাটাইজেশন বা অভিযোজন এটা কি? মানুষ, এখানে বলা হয়েছে মানুষ কোনো নতুন একটা এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াতে ৩০ দিন সময় লাগে। আমরা উদাহরণ দিতে পারি বাংলাদেশ আর ইংল্যান্ড, এখানে বলা আছে ইংল্যান্ডের কথা। বা আমরা বলতে পারি বাংলাদেশ বা স্ক্যান্ডিনেভিয়ার কোনো কান্ট্রি, ধরো সুইডেন, শীত প্রধান দেশ, ইংল্যান্ডও শীত প্রধান দেশ। তো এরকম দুইটা জায়গায় তোমাকে যদি আমি ইংল্যান্ডে পাঠাই দিই, তোমাকে যদি আমি ইংল্যান্ডে পাঠাই দিই, হোয়াট উইল হ্যাপেন? কি ঘটবে? তুমি গরম প্রধান দেশের লোক, তুমি ঠান্ডা বেশি সহ্য করতে পারার কথা না, কারণ আমাদের দেশের টেম্পারেচার নামে 15 ডিগ্রি সেলসিয়াস, 12 ডিগ্রি সেলসিয়াস এর বেশি নামে। কাজেই তোমাকে যদি আমি ইংল্যান্ড পাঠাই দিই, তোমার যেটা হবে, ওই শীতটা তুমি ওখানকার অধিবাসীদের মতো সহ্য করতে পারবে না। তোমার ওই অধিবাসীরা, ইংল্যান্ডের অধিবাসীরা বা সুইডেনের অধিবাসীরা 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বা -5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যেইটা ফিল করবে, তুমি -5 ডিগ্রি সেলসিয়াস তার থেকে বেশি শীত ফিল করবা, বেশি ঠান্ডা ফিল করবা। এবং ওরকম একটা এলাকায় তোমাকে অভিযোজন করতে বা খাপ খাওয়াতে বা অ্যাক্লিমাটাইজড হতে তোমাকে ৩০ দিন সময় লাগবে। এটা এখানে তাই বলা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। না বুঝলেই আমাকে জিজ্ঞেস করবা। ওকে, তারপরে আসতেছি থার্ড থার্ড পয়েন্টে, যেটা হচ্ছে এইজ এবং সেক্স। এটা আবার কিভাবে নিয়ন্ত্রণ করে, মানে মেল ফিমেলের সাথে আর এইজ পিপল বা বুড়া মানুষের সাথে কিভাবে এটা রিলেটেড। তো এইজড পিপল, যারা যারা বৃদ্ধ লোক, তাদের মেটাবলিজম প্রক্রিয়া লোয়ার হয়, বয়সের সাথে সাথে লোয়ার হতে থাকে। যত ইয়াং তত মেটাবলিজম প্রক্রিয়া হায়ার। বাচ্চাদের মেটাবলিজম প্রক্রিয়া আরো বেশি হায়ার। তুমি দেখবা যে বাচ্চারা ইচ্ছা মতো ছুটে বেড়াইতে পারে, 7, 8, 10 বছরের বাচ্চারা ইচ্ছা মতো ছুটে বেড়াইতে পারে। এবং যত বয়স বাড়তে থাকে এই প্রবণতাটা ছুটে যা, তোমরাও পারো, তোমাদের বয়সে এমন কিছু না, তোমরাও অনেক ছোটাছুটি করতে পারো। তুমি দেখবে বাচ্চারা কিন্তু তোমার থেকেও বেশি ছোটাছুটি করতে পারে, সারাদিন দৌড়ের মধ্যে থাকে, এই বোধ দেয় বিনোদন। আবার তুমি সিনিয়র সিটিজেন দেখবা, তারা কিন্তু ওরকম দৌড়ঝাঁপ করতে পারে না। মেটাবলিজম প্রক্রিয়া লোয়ার। এবং মেটাবলিজম প্রক্রিয়া লোয়ার মানে হচ্ছে খাদ্য ভেঙে বা স্টোরেজ ফুড ভেঙে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াটা স্লো, দ্রুত করতে পারে না। হ্যাঁ, আর ইয়াংদের এটা দ্রুত ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে। যার ফলে তুমি যখন দৌড়াই, তখন বডি স্বয়ংক্রিয়ভাবে তোমাকে এনার্জি সাপ্লাই দিতে পারে। আমি দৌড়ালে আমি কম এনার্জি সাপ্লাই পাবো আমার বডি থেকে। আমার থেকে যে বৃদ্ধ লোক আছে সে আরো কম এনার্জি সাপ্লাই পাবে, কিন্তু সে দৌড়াতে পারে না। ঠিক আছে, তো যাই হোক, আবার মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় যে মেটাবলিজম প্রক্রিয়া খানিকটা স্লোয়ার। তারপরে এত স্লোয়ার না,
মেটাবলিজম এটা বডিগত কারণে না বা শরীরবৃত্তীয় কারণ না। মেটাবলিজম প্রক্রিয়া মেয়েদের একটু স্লো হয় এই জন্য, কারণ মেয়েরা যে সমস্ত কাজ করতে সামাজিক ভাবে অভ্যস্ত, সেই কাজগুলাতে এনার্জি কম নিড হয়, কম লাগে। মানে স্বভাবতভাবে আমাদের আমাদের কালচারাল সিচুয়েশন এমন, বা আমাদের সবকিছু সামাজিক অবস্থা এরকম যে মেয়েরা সাধারণত দৌড়ঝাঁপের কাজগুলো কম করবে, ছেলেরা বেশি করবে, এরকম করতেই আমরা হ্যাবিচুয়েটেড। হ্যাঁ, কিন্তু তার মানে এই না আমি কখনোই বলতেছি না কিন্তু যে মেয়েরা মেটাবলিজম প্রক্রিয়া লোয়ার, মেয়েদের হ্যাবিটগত কারণে মেটাবলিজম প্রক্রিয়া লোয়ার, যেহেতু মেয়েরা আহ, এই টাইপের শারীরিক পরিশ্রমের কাজগুলো কমই করে, কম করতে অভ্যস্ত, বাট করতে পারবে কিন্তু তারা চাইলেই করতে পারবে। ওকে, তো যেটা আসতেছিলাম যে মেটাবলিজম প্রক্রিয়া লোয়ার হওয়ার কারণে আহ, আহ, কি হবে, কি হবে চিন্তা করে রাখ, কি হবে তোমাদের উপর ছেড়ে দিলাম, দেখি তো বলতে পারো যে যার মেটাবলিজম, ধর বৃদ্ধই যার মেটাবলিজম প্রক্রিয়া লোয়ার, সে কি বেশি টেম্পারেচার নিট করবে না কম টেম্পারেচার নিট করবে? দেখি কে বলতে পারে। দুইজনকে একই রুমে রাখা হতো, এখন দুইজন এর কে কম টেম্পারেচার নিট করবে, কে বলতে পারে? কোনো পার্টিসিপেশন নাই। মেটাবলিজম প্রক্রিয়া হায়ার মানে বডির ভিতরে বেশি বেশি পরিমাণ এনার্জি তৈরি হচ্ছে, রাইট? তার মানে 20% কাজে লাগবে, 80% সারপ্লাস আমাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে গেলে কি লোয়ার টেম্পারেচার বেটার না হায়ার টেম্পারেচার বেটার? বলো। So lower temperature. অফকোর্স lower temperature, sir. এক্স্যাক্টলি, লোয়ার টেম্পারেচার বেটার। তার মানে যার মেটাবলিজম প্রক্রিয়া হায়ার, সে লোয়ার টেম্পারেচার নিড করবে, যার মেটাবলিজম প্রক্রিয়া লোয়ার, সে হায়ার টেম্পারেচার নিড করবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে তো? जी sir. তুমি তুমি আমার থেকে ইয়াং, তোমার মেটাবলিজম প্রক্রিয়া হায়ার, আমার লোয়ার, তো তুমি একটু কম টেম্পারেচার নিড করবা, কারণ কম টেম্পারেচারে তুমি দ্রুত এনভায়রনমেন্টে ছেড়ে দিতে পারবা, সারপ্লাস ছেড়ে দিতে পারবা। ঠিক আছে, এবার আসো আরেকটা পয়েন্টে, সেটা হচ্ছে বডি শেপ। বডি শেপে দুইজনকে কনসিডার করা হচ্ছে। দেখো এখানে কিন্তু পূর্ণাঙ্গ লেখা নাই, সাবধান, এই স্লাইডের মধ্যে পুরা লেখা নাই, শুধুমাত্র এক্সাম্পল দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু পুরা লেখাটা আছে, আমি যে টেক্সট সাপ্লাই দিচ্ছি সেই টেক্সটে আছে বা বইতে আছে। কাজেই আমি যে কথাগুলো বলতেছি বইয়ের কথাগুলো বলছি, ওকে, এক্সট্রা কথাগুলো যেটা এখানে দেয়া নেই। তো দুজনকে কম্পেয়ার করা হয়েছে বডি শেপের কথায়, একজন হচ্ছে চিকন পার্সন, আরেকজন হচ্ছে গোলগাল পার্সন, দুইজনেরই মানে একটু মোটা টোটা, আরেকজন চিকন, দুইজনের ওজনই সমান। আমি ছবি দিয়ে আঁকার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবা হয়তো বা, যে একজন ধরো এরকম টাইপের ফুটবলের মতো, আরেকজন হলো এরকম টাইপ, দুইজনের ওজনই সমান। ওকে, দুইজনের ওজনই সমান, দুইজনই হিট ছাড়বে এনভায়রনমেন্টে, কেউ ছাড়বে। ওকে ওকে, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কে, এটা হচ্ছে থিন, এ হচ্ছে থিন, আর এ হচ্ছে মোটা। বা ঠিক বলবো, ঠিক বললে কেমন শোনা যায়, ফ্যাট বলি। ওকে, Healthy আর কি স্যার, এত বেশি মোটা না। ওকে, হেলদি, ফাইন, হেলদি একটা ভালো টার্ম, হেলদি, হেলদি পার্সন। এখন আমাকে বলতে হবে কে লোয়ার টেম্পারেচার নিট করবে, বুদ্ধি খাটায় বলতে হবে কে লোয়ার টেম্পারেচার নিট করবে। বডি শেপের হেলদি মানুষটা, যে মানুষটা লোয়ার টেম্পারেচার, কারণ কি? স্যার কারণ ওর বডি টেম্পারেচার অলরেডি বেশি থাকে। হেলদি পার্সনের বডি টেম্পারেচার বেশি থাকবে কেন? এই কথা তো আমি স্যার কখনো, কজ হ্যাঁ বলো। স্যার ফ্যাট হিট ধরে রাখে এজন্য।
ফ্যাটের কথা কিন্তু আমি আসি নাই, ফ্যাটের কথা কিন্তু নেক্সট পয়েন্টে আছে, সাবসিকিউটেনিয়াস ফ্যাট, এটা পরের পয়েন্টে আছে। আর এখানে ফ্যাটের কথা কনসিডার করছি না। ফ্যাট ছাড়াও আরেকটা জিনিস যেটা কনসিডার করছি, দেখো আমি বলি সেটা বডি শেপের কথা হচ্ছে। বডি শেপ, একজন হচ্ছে থিন আর একজন হচ্ছে থিক। আমি দুটো ছবি আঁকি, ওকে? একটা স্কোয়ার আঁকলাম, স্কোয়ারটা 1 মিটার বাই 1 মিটার, মানে সব দিকে 1 মিটার। আমাকে বলো এটার পরিসীমা কত? এটা পরিসীমা কত? পরিসীমা মানে চারদিকের বাহুগুলো যোগ দিলে পরিসীমা বেরোয়। এরিয়া, এরিয়া তো না, পরিসীমা মানে চারদিকে। পেরিমিটার হ্যাঁ, পেরিমিটার কত? 4 মিটার তো 4 মিটার, ফাইন, 4 মিটার। আর এটার ক্ষেত্রফল 1 স্কোয়ার মিটার, রাইট? ইয়েস স্যার ওকে, ফাইন। এবার 1 স্কোয়ার মিটারের আমি আরেকটা ক্ষেত্র আঁকবো। 1 স্কোয়ার মিটারের আমি আরেকটা ক্ষেত্র আঁকবো, ওকে? এইদিকে লম্বা হলো 2 মিটার, এদিকে হলো 0.5 মিটার। দুইটা গুণ দিলে কত হবে? 1 স্কোয়ার মিটার হবে না? দুটো গুণ দিলে, ইয়েস স্যার ওকে। তার মানে দুইটার ক্ষেত্রফল সমান। এবার এটার পরিসীমা মাপি তো, দেখি কত পরিসীমা কত হয় এটা। 2 + 2 8 4, মিটার 8 মিটার হয় কেন? 2 + 2 4, আর 0.5 আর 0.5 1, 5 মিটার, ঠিক কিনা? এটার পরিসীমা জি ছিল, স্যার। এটার পরিসীমা ছিল 4 মিটার। দুজনের ক্ষেত্রফলই সমান, বাট পরিসীমা 4 মিটার, এটার পরিসীমা 5 মিটার। তার মানে এটা এনভায়রনমেন্টে 5 মিটার পাইছে। আমি যদি ওইভাবে বলি, এনভায়রনমেন্টে 5 মিটার জায়গা পাইছে, ও এনভায়রনমেন্টে 4 মিটার জায়গা পাইছে। তার মানে থিন লোকটা এনভায়রনমেন্টে বেশি জায়গা পাবে, রাইট অর রং? ওজন সমান বলছি কিন্তু, যার ফলে থিন লোকটা এনভায়রনমেন্টে আসলে বেশি সারফেস এরিয়া পাবে। আর সারফেস এরিয়া পাওয়ার যখন সে একটু লম্বা, সারফেস এরিয়া বেশি পাবে। সারফেস এরিয়া বেশি পেলে সে হিট বেশি জায়গা জুড়ে ডিসিপেট করতে পারবে বা ছাড়তে পারবে বেশি জায়গা জুড়ে। এখানে আমরা এখানে দেখছি 20% বেশি, এটা 20% বেশি, তারপরে বেশি জায়গা জুড়ে ছাড়তে পারবে। তার মানে কে লোয়ার টেম্পারেচার নিড করবে? এ খুব একই এনভায়রনমেন্টে এ তাড়াতাড়ি ছাড়তে পারবে, এর তুলনায় এ তাড়াতাড়ি ছাড়তে পারবে, যার ফলে এই এ বেশি কম টেম্পারেচার নিড করবে এর তুলনায়। আমার কথা কি ধরতে পারছো? ইয়েস স্যার বুঝা গেছে তো এটা? আমরা ব্যাখ্যা করে দিচ্ছি যে কেন। কারণ এ বেশি জায়গা জুড়ে সারফেস আছে, সারফেস এরিয়া বেশি, তো এর বেশি জায়গা জুড়ে ছাড়তে পারছে, কাজে তাড়াতাড়ি যে সারপ্লাসিকটা তাড়াতাড়ি ছাড়তে পারবে এনভায়রনমেন্টে এর তুলনায়, এর সাথে কম্পেয়ার করবে, যার ফলে এ লোয়ার টেম্পারেচার নিড করবে, এ হায়ার টেম্পারেচার নিড করবে এর তুলনায়, দুজনকে যদি কম্পেয়ার। ওকে, তারপরে আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। এবার আসতেছে সাবসিকিউটেনিয়াসটা, যেটা তুমি বলতেছিলা যে হ্যাঁ, সাবসিকিউটেনিয়াস ফ্যাট হচ্ছে আমাদের চামড়া বা স্কিনের নিচে একটা ফ্যাট জন্মে। এটা সাধারণত একটু মোটা লোকদের ফ্যাটের পুরুত্বটা বেশি হয়, হ্যাঁ। আর যারা দৌড়ঝাঁপ করে বেড়ায় তাদের এই ফ্যাটটা কম থাকে। আর যারা বসে থাকে, যে 3 মাসে আমরা বসে গেছি, আমাদের সাবসিকিউটেনিয়াস ফ্যাট আসলে বেড়ে গেছে, হ্যাঁ। যদি আমরা কাজ কাম করতেছি না, খালি খাচ্ছি কিন্তু সেটা খরচ করতেছি না, আমাদের চামড়ার নিচে ফ্যাট জমে থাকবে, আমাদের পেটে ফ্যাট জমে থাকবে, আমাদের স্কিনের নিচে বেশি বেশি ফ্যাট জমবে। ওকে, এটাকে বলে সাবসিকিউটেনিয়াস ফ্যাট। এখন একজন মোটা লোকের এই সাবসিকুয়েন্স ফ্যাটটা বেশি থাকে, বা ফ্যাট পার্সনের সাবসিকুয়েন্স ফ্যাটটা বেশি থাকে, যার ফলে ফ্যাটটা যেহেতু অন্তরক পদার্থ, সেহেতু তাপ ছাড়তেও সে বাধা দেয়, সার্টেন পরিমাণ তাপ ছাড়তে বাধা দেয়, হ্যাঁ। তো যার ফলে দেখা যায় যে একজন ফ্যাট পার্সন কম টেম্পারেচার নিড করে। তার মানে একজন ফ্যাট পার্সন কম টেম্পারেচার নিড করে, এইখানেও আমরা প্রমাণিত হয়েছিল, এইখানেও প্রমাণিত হয়েছিল যে ফ্যাট পার্সন কম টেম্পারেচার নিড করে, সারফেস এরিয়া কম। আবার দ্বিতীয়ভাবে প্রমাণিত হইল যে এই চামড়ার নিচে চর্বি থাকার কারণে হিট ছাড়তে বাধা দেয়, যার ফলে সেই কারণেও সে লোয়ার টেম্পারেচার নিড করে। মানে দুইটা কারণ সে লোয়ার টেম্পারেচার নিড করে, এক হচ্ছে তার সারফেস এরিয়ার কারণে, আর হলো তার সাবসিকিউটেনিয়াস ফ্যাটের কারণে। গেল এটা। এরপরে আমরা নেক্সটে যাই, নেক্সট পয়েন্টে যাই।
এবার হচ্ছে স্টেট অফ হেলথ। এগুলো সবই সাবজেক্টিভ ভেরিয়েবল। স্টেট অফ হেলথ আমাদের শরীরের সুস্থতা অসুস্থতার উপরে আমরা ডিপেন্ড করে আমি কমফোর্ট ফিল করবো কি করবো না। এখন একজন অসুস্থ লোক যে অসুস্থ তার মেটাবলিজম প্রক্রিয়া কিন্তু হায়ার হয়, স্বয়ংক্রিয়ভাবে তার মেটাবলিজম প্রক্রিয়া হায়ার। কেন হায়ার হয়? কারণ বডিকে অ্যান্টিবডি তৈরি করতে হয়। ওই যে অসুস্থ লোক যে কোনো কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়েছে তাকে স্বয়ংক্রিয়ভাবে ওই কি বলে ওই ভাইরাস বা ব্যাকটেরিয়া যুদ্ধ করার জন্য অ্যান্টিবডি তৈরি করতে হয়। অ্যান্টিবডি তৈরি করতে গেলে এনার্জির প্রয়োজন হয়, যা কিনা মেটাবলিজম প্রক্রিয়া সেজন্য হায়ার হয়ে যায়। তার মানে একজন অসুস্থ লোকের মেটাবলিজম প্রক্রিয়া এমনি হায়ার হয়। আমরা আমরা দেখি না আমাদের অসুস্থ হলে আমাদের জ্বর আসে, বলতেছিলাম জ্বর আসা মানে হচ্ছে আসলে কি না, জ্বর হচ্ছে উপসর্গ, আসলে বডি অ্যান্টিবডি তৈরি করে ওই ভাইরাস আর ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করার জন্য। ঠিক আছে? তো এখন স্টেট অফ হেলথ বা ইলনেস এর কারণে মেটাবলিজম প্রক্রিয়া হায়ার হতে পারে, কিন্তু যেই ঘটনাটা ঘটে এটা হচ্ছে এর টলারেন্স রেঞ্জটা কমে যায়। হোয়াট ইজ কল্ড টলারেন্স রেঞ্জ? টলারেন্স রেঞ্জ হলো, ধরো একজন সুস্থ লোক একটা তার একটা রেঞ্জ আছে, কমফোর্ট ফিল করার একটা রেঞ্জ আছে। ধরো একটা সুস্থ লোক সে 18 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস থেকে ধরো 28 ডিগ্রি সেলসিয়াসে কমফোর্ট ফিল করে একদম নির্বিঘ্ন কমফোর্ট ফিল করে এই রেঞ্জে। একজন অসুস্থ লোক এই রেঞ্জটা, টলারেন্স পাওয়ারটা কমে যায়, এই রেঞ্জটা কমে যায়। একজন অসুস্থ লোক দেখা যায় যে সে 21 ডিগ্রি সেলসিয়াস থেকে, মেবি আমি কথার কথা গেস করে বোঝানোর জন্য 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি বা 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমফোর্ট ফিল করে, মানে তার কমফোর্ট রেঞ্জটা কমে গেছে। এর কমফোর্ট, একজন সুস্থ লোকের কমফোর্ট রেঞ্জটা বেশি, একজন অসুস্থ লোকের কমফোর্ট রেঞ্জটা কম। ঠিক আছে? একজন অসুস্থ লোক দেখা যায় যে 21 ডিগ্রির নিচে শীত লাগা শুরু হয়েছে, একজন সুস্থ লোকের 18 ডিগ্রির নিচে শীত লাগা শুরু হয়, একজন অসুস্থ লোকের দেখা গেল 21 ডিগ্রির নিচেই শীত লাগতে শুরু করছে। এই সুস্থ লোকটার 28 ডিগ্রির উপরে গেলে গরম লাগা শুরু হয়, এর হয়তো 26 ডিগ্রির উপরে গেলেই গরম লাগা শুরু হয়েছে অসুস্থ লোক। তো স্টেট অফ হেলথ একটা ফ্যাক্টর, কারণ একজন অসুস্থ লোকের টলারেন্স পাওয়ারটা কমে যায়। তো এটা গেল আমাদের স্টেট অফ হেলথ। এরপর আসছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, আমাদের খাদ্যাভ্যাস। এইটার কারণেও আমরা কমফোর্ট ডিসকমফোর্ট ফিল করতে পারি বিভিন্ন সিচুয়েশন। যেমন আমাদের পৃথিবী জুড়ে এক একজনের এক এক ধরনের খাদ্যাভ্যাস। আমরা এখানে ভাত খেতে পছন্দ করি বেশি, আমরা একদম বাঙালি পুরো জাতিটাই ভাত খাই, একদম ভাতের উপর নির্ভরশীল। সকাল বিকাল আমাদের, সকালে লাগে না, দুপুরে এবং রাতে আমাদের ভাত না হলে চলে না। আবার পৃথিবীর অনেক জায়গা আছে তারা রুটি খায়, ব্রেড কমপ্লিটলি। পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে আসলে ব্রেড খায়। হ্যাঁ, আমাদের অঞ্চলে বেশি ভাত আমরা খাই, ইন্ডিয়ার কিছু অঞ্চলে বেশি ভাত খায়, ইন্ডিয়ার খুব বেশি না, অনেক অনেক অঞ্চলেই রুটি খায়, এবং চায়নাতে প্রচুর ভাত খায়, রাইস মিল ফুড আমাদের মতো। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে ফুড অ্যান্ড ড্রিঙ্কস একটা ফ্যাক্টর, কারণ সমস্ত খাদ্য থেকেই মেটাবলিজম প্রক্রিয়ায় খাবার ভেঙে স্টোর হওয়া বা হওয়া একটা প্রসেসিং এর ব্যাপার। তো সব খাদ্যই তো সমানভাবে প্রসেসিং দরকার হয় না। কোনো কোনো খাদ্য ডিরেক্ট এনার্জি, যেমন গ্লুকোজ, তুমি যদি গ্লুকোজ খাও ডিরেক্ট এনার্জি, রক্তে গ্লুকোজ মিশে যায় এবং এনার্জি সাপ্লাই পেয়ে যাও তুমি। অন্যদিকে অনেক খাদ্য আছে যেগুলো ভেঙে ভেঙে তারপরে এনার্জি আমরা পেতে পারি। তো সেটাই বলতেছি যে এক একটা জায়গার অঞ্চলের এক একজনের এক এক রকমের ফুড এন্ড ড্রিঙ্কস এর অভ্যাস, এবং যা মেটাবলিজম প্রক্রিয়াকে কমপ্লিটলি নিয়ন্ত্রণ করে। যেমন ট্রপিক্যাল অঞ্চলে এক ধরনের ফুড হ্যাবিট, আর্কটিক অঞ্চলে আরেক ধরনের ফুড হ্যাবিট। আবার অনেকে অনেক দেশে অ্যালকোহল খায়, সেটা আবার আরেক ধরনের সিচুয়েশন তৈরি করে। তো যাই হোক, টোটাল ব্যাপারটা হচ্ছে ফুড আর ড্রিঙ্কস একটা ফ্যাক্টর, যেহেতু এটা মেটাবলিজম প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে বা মেটাবলিজম প্রক্রিয়ার উপর ইম্প্যাক্ট করে। এটা গেল। তারপরে আসতেছে স্কিন কালার। স্কিন কালার এখানে যে বলতেছে স্কিন কালার হ্যাজ নো ইফেক্ট অন থার্মাল প্রেফারেন্স, মানে আমি কোন জায়গায় গরম ফিল করব বা ঠান্ডা ফিল করব বা কমফোর্ট ফিল করব বা ডিসকমফোর্ট ফিল করব, এর সাথে স্কিন কালারের কোনো কি বলে প্রত্যক্ষ ব্যাপার নাই। ওকে,
তো এখন তোমরা একটু ভাবো সত্যি সত্যি কি নাই? হ্যাঁ, একটু ভাবো, 1 মিনিট সময় দিলাম, আসতেছি। সত্যি সত্যি কি নাই কিনা এটার উত্তর আমি কিছুক্ষণ পরে এসে দিচ্ছি। হ্যাঁ, হিসাম হিসাম হ্যাঁ, আর প্রশ্ন কি ছিল? স্কিন কালার কি বডিতে থার্মাল ইম্প্যাক্ট ফেলায় নাকি? তো ব্ল্যাক কালার তো বেশি হিট অ্যাবজর্ব করেন না। ওইটা ব্যাপার আছে, ব্ল্যাক কালার সানলাইট বেশি অ্যাবজর্ব করে। এখন ধর তুই নর্মাল অফিসে বসে আছিস, বলো তখন কি ওর কথা ব্যাখ্যা দিতে চিন্তা কর। পারবা? কেউ ব্যাখ্যা দিতে পারবা? না স্যার। না। আচ্ছা, এখানে বলতেছে স্কিন কালারের কোনো ইফেক্ট নেই, মানে স্কিন কালার কমফোর্ট কেউ ডিসকমফোর্ট ফিল করবে, ডাজন্ট ম্যাটার। কিন্তু একটা খেয়াল করো, কারো ব্ল্যাক স্কিন, কারো হোয়াইট স্কিন। তো ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে তো তফাৎ আছে, সারফেস কি করে, হোয়াইট রিফ্লেক্ট করে বেশি, ব্ল্যাক শোষণ করে বেশি, অ্যাবজর্ব করে বেশি, এনার্জি বেশি অ্যাবজর্ব করে রাখতে পারে ব্ল্যাক স্কিন। অন দ্য আদার হ্যান্ড হোয়াইট স্কিন রিফ্লেক্ট করে বেশি। অলমোস্ট ইট ইজ এক্সামাইন্ড দ্যাট একটা ব্ল্যাক সারফেস থেকে হোয়াইট সারফেস 3 গুণ পর্যন্ত বেশি পরিমাণ এনার্জি রিফ্লেক্ট করে হোয়াইট স্কিন। তার মানে ব্ল্যাক স্কিন কিন্তু শোষণ করতেছে, হিসাবে কিন্তু মিলার কথা না। আমি এটার আহ, মানে কি বলে অপোজ করতেছে এই কথা, যুক্তি দিই, ঠিক আছে, যে ব্ল্যাক স্কিন তো শোষণ করবে, হিট এনার্জি শোষণ করবে, হোয়াইট স্কিন ইজ ট্রু। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে ব্ল্যাক স্কিন শোষণ করে, ইটস ট্রু। অ্যাট দ্য সেম টাইম ব্ল্যাক স্কিনের আরেকটা ক্ষমতা থাকে, হিট ডিসিপেট করার ক্ষমতা, হিট ছাড়ার ক্ষমতাও হোয়াইট স্কিন থেকে ঠিক ততটুকুই বেশি। যতটুকু ব্ল্যাক হওয়ার কারণে সে অ্যাবজর্ব করছে, ঠিক ততটুকুই সে ডিসিপেট করা বা ছেড়ে দেওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। সেই জন্য এই দুইটা ব্যাপার কাউন্টার ব্যালেন্স হয়ে যায়। একদিকে যেমন সে শোষণও করে, একদিকে যেমন সে ছেড়েও দিতে পারে এনভায়রনমেন্টে কুইকার, সাদা স্কিনের থেকে কালো স্কিন কুইকার ছেড়ে দিতে পারে, যার ফলে এটা ব্যালেন্সড হয়ে যায় এবং ফলাফল দ্বারা যে স্কিনের কোনো থার্মাল প্রিফারেন্সের ক্ষেত্রে স্কিনের কোনো ব্যাপার নাই, ঠিক আছে, কিন্তু আসলে ব্যাপার আছে। স্কিন, কালো স্কিন ঠিকই অ্যাবজর্ব করে কিন্তু আবার ঠিকই ছেড়েও দিতে পারে। বরঞ্চ কালো স্কিনের একটু সুবিধা আছে, সাদা স্কিনে বা হোয়াইট স্কিনে সানবার্নের হয়, আল্ট্রাভায়োলেট রে দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ত্বক, ইয়াতে কি বলে হোয়াইট স্কিনে ক্যান্সারের আক্রমণের শিকার হতে পারে, আল্ট্রাভায়োলেট রের জন্য সানবার্ন হতে পারে এবং আলসার জাতীয় রোগ হতে পারে। এই জাতীয় রোগগুলো বেশি হয় হোয়াইট স্কিনে, ব্ল্যাক স্কিন থেকে। আর কারণ ব্ল্যাক স্কিনের মধ্যে মেলানিন নামে কণিকা থাকে, যেটা কিনা আল্ট্রাভায়োলেট রেকে প্রতিরোধ করতে পারে, হোয়াইট স্কিন সেটা কম পারে বা থাকে না। তো এইটাও গেল হচ্ছে আমাদের স্কিনের ব্যাপার, যে আমাদের স্কিন কি করে। আলটিমেটলি দেখা যায় যে স্কিনের কোনো ভূমিকা নাই থার্মাল প্রিফারেন্সের ক্ষেত্রে। বাট থার্মাল প্রিফারেন্সের ক্ষেত্রে মানে প্রিফারেন্স মানে হচ্ছে আমি কি চাই, ঠান্ডা চাই না গরম চাই, এই প্রিফারেন্সে স্কিনের কোনো ভূমিকা নাই। আমার হেলথের ভূমিকা আছে, আমার মোটা চিকন তার ভূমিকা আছে, আমি কি খাই তার ভূমিকা আছে, আমি কি পোশাক পরি তার ভূমিকা আছে, আমি যেগুলো পড়লাম এতক্ষণ, আমি যে পোশাক পরি তার ভূমিকা আছে, এগুলোর ভূমিকা আছে, কিন্তু স্কিনের কোনো ভূমিকা নাই। এনিওয়ে, আরেকটা বিষয় আমি মিস করে গেছি, সেটা বললে, সেটা সেটা হচ্ছে প্রলংড এক্সপোজার। এই গেল সাবজেক্টিভ ভেরিয়েবল, আমি একটা স্লাইড মিস করে গেছি। সাবজেক্টিভ ভেরিয়েবল বুঝতে পারতেছো? সাবজেক্টিভ ভেরিয়েবল মানে সাবজেক্টের নিজের কারণে, সাবজেক্ট এখানে হচ্ছে হিউম্যান বিং, মানে আমি কি পোশাক আশাক পরলাম, আমার অভিযোজন ক্ষমতা কত, আমার বয়স কত, আমার জেন্ডার কি, আমার বডি শেপ কেমন, আমার সাবস্টিটিউটেনিয়াস ফ্যাট আছে কিনা, আমার শরীরের অবস্থা কেমন, আমি কি অসুস্থ না সুস্থ, তারপরে আমার খাদ্যাভ্যাস কি, এবং ফাইনালি আমার স্কিন কালার ডাজন্ট ম্যাটার। এইগুলো হচ্ছে আমাদের সাবজেক্টিভ ভ্যারিয়েবল গেল। এবার আমি আলোচনা করবো হচ্ছে প্রলংড এক্সপোজার নিয়ে। হোয়াট ইজ কল্ড প্রলংড এক্সপোজার? এখানে বলতেছে প্রলংড এক্সপোজারের ইফেক্ট কি আমি কমফোর্ট ফিল করার মতো, মানে আমি কমফোর্ট ফিল করি বা না করি এর মধ্যে প্রলংড এক্সপোজারের ভূমিকা কি। তার এই ভূমিকাটা জানতে গেলে আগে তো জানতে হবে আমাদের হোয়াট ইজ কল্ড প্রলংড এক্সপোজার। এখন প্রলংড মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে,
দ্যাট ইজ কল্ড প্রোলংড। মানে যা হওয়ার কথা তার থেকেও বেশি সময় ধরে কোনো ঘটনা ঘটতে থাকলে তাকে বলে প্রোলংড হওয়া। ঠিক আছে? যেমন 5 মিনিটে আমার খাওয়া হয়ে যাওয়ার কথা, আমি এটাকে দীর্ঘায়িত করে আধা ঘন্টায় খাইলাম, দ্যাট ইজ কল্ড প্রোলংড। ওকে, প্রোলংড হয়ে যাওয়া, দীর্ঘায়িত হওয়া, দীর্ঘ সময় হওয়া, ধরে হওয়া, প্রোলংড। এক্সপোজার মানে হচ্ছে উন্মুক্ত। এক্সপোজার মানে হচ্ছে উন্মুক্ত। আমি একটা উদাহরণ দিই হোয়াট ইজ কল্ড এক্সপোজার। যেমন আমার কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস নাই, তার মানে ইট ইজ, আমার কম্পিউটার ইজ এক্সপোজ টু ভাইরাস এন্ড মালওয়্যার। যেহেতু আমার বাধা নাই, তার মানে হার্মফুল জিনিসের দিয়ে অ্যাটাক হওয়ার ক্ষেত্রে বাধা নাই, দ্যাট ইজ কল্ড এক্সপোজড। আমি আমার অ্যাপার্টমেন্টের দরজা খুলে রেখে বাইরে চলে গেলাম, তার মানে আমার অ্যাপার্টমেন্টটা এক্সপোজড টু থিপস, চোরের চোরের দিক থেকে, চোরদের দিক থেকে উন্মুক্ত। মানে আমার এটা চুরি হয়ে যেতে পারে, ভালনারেবল কন্ডিশনে আছে। তাহলে প্রলংড এক্সপোজার এখানে বোঝানো হয়েছে যে দীর্ঘ সময় ধরে কোনো একটা ক্লাইমেটিক সিচুয়েশন যদি বজায় থাকে, দ্যাট ইজ কল্ড প্রলংড এক্সপোজার। এটা ভালো না মন্দ পরের ব্যাপার, সেই ক্লাইমেটিক সিচুয়েশনটা ভালো না মন্দ সেটা পরের ভিন্ন বিষয়, ভালো হইতে পারে মন্দ হইতে পারে, বাট একই সিচুয়েশন, একই ক্লাইমেটিক কন্ডিশন দীর্ঘ সময় ধরে যদি বর্তমান থাকে তাহলে তাকে বলে প্রলংড এক্সপোজার। বুঝতে পারছো? এখন ধরো এটা দুই দিক ক্ষেত্রে খারাপ হতে পারে। যদি ক্লাইমেটিক সিচুয়েশনটা খারাপ হয় তাহলে তো খারাপ হবেই, আর ক্লাইমেটিক সিচুয়েশন যদি ভালো হয় তাও প্রলংড এক্সপোজার ইজ ব্যাড ফর হিউম্যান বিংস। আসলে এবার একটু আলোচনা করি কি জন্য ব্যাড হবে। আমি ভালো কন্ডিশনে, আমার একই রকম কন্ডিশন থাকলে খারাপ কি? আগে খারাপ কন্ডিশনের কথা আসে, যে তুমি তোমার ক্লাসরুমটা ক্লাইমেটিক সিচুয়েশন ভালো না, মনে করো গরম, ক্লাসরুমটা গরম, যেখানে তুমি হিট ডিস্ট্রিবিউশন করতে গেলে ভাসোমোটর অ্যাডজাস্টমেন্ট হতে হয়, তোমার শিরা প্রশিরা দ্বারা পাম্প বেশি দিতে হয়, হার্টের শিরা প্রশিরাগুলো স্ফীত হতে হয়, তুমি ঘামাও, এরকম একটা কন্ডিশন, দ্যাট ইজ কল্ড ডিসকমফোর্ট সিচুয়েশন। এই ডিসকমফোর্ট সিচুয়েশন যদি দীর্ঘ সময় ধরে এক্সপোজ থাকে বা প্রলংড এক্সপোজার হয় তাহলে কি হবে? তুমি কাজ করতে পারবে না, তোমার কর্মদক্ষতা কমে যাবে, এবং এটা যদি দিনের পর দিন হয় তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তার মানে খারাপ দিকটা বললাম, খারাপ কন্ডিশনের খারাপ দিক বললাম। এবার আসলে ভালো সিচুয়েশনের দিকে কিভাবে খারাপ হতে পারে। যেমন এরকম একটা কন্ডিশন যেখানে তুমি কমফোর্ট ফিল করছো, কমফোর্ট ফিল করছো, মনে করো টেম্পারেচার 22°C, হিউমিডিটি 60%, এরকম একটা সিচুয়েশনে তুমি কমফোর্ট ফিল করতেছো। ওকে, কমফোর্ট ফিল করতেছো। এরকম একটা সিচুয়েশন যদি কন্টিনিউয়াস একটা রুমের মধ্যে রাখা হয়, তুমি কমফোর্ট ফিল করবা না। অবাক লাগতেছে কিন্তু, কিন্তু তুমি কমফোর্ট ফিল করবে না, ট্রুলি তুমি কমফোর্ট ফিল করবে না। তুমি একটা সার্টেন সময় পর ডিসকমফোর্ট ফিলিং শুরু হবে তোমার, ঠান্ডা জনিত কারণেই হোক বা গরম জনিত কারণেই হোক, ডিসকমফোর্ট ফিলিং শুরু হবে। তখন তুমি কি করবা? তুমি রিমোটটা দিয়ে ওই এসি টেম্পারেচার চেঞ্জ করবা। তুমি দেখবা যে আমরা কখনোই এসি স্যার টেম্পারেচার, হ্যাঁ দা বলো। স্যার একজনের নেট চলে গেছিল তাই বের হয়ে যেতে হয়েছে ওকে, তো ওকে একটু অ্যাপ্রুভ করে নেন। অ্যাপ্রুভ তো, অ্যাপ্রুভ তো আমার হাতে নাই, যে ঢুকবে সে তো এমনি অ্যাপ্রুভ হয়ে ঢুকে যেতে পারবে। ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে বলতেছি। হ্যাঁ ওকে বলো, আর অ্যাপ্রুভালের কোনো ব্যাপার নাই, লিংকে ক্লিক করলে চলে আসতে পারবে। আচ্ছা, যেটা বলতেছিলাম প্রলংড এক্সপোজার, একটা প্রলংড এক্সপোজার যদি এখন দীর্ঘ সময় ধরে যদি একটা ভালো সিচুয়েশনও থাকে, দীর্ঘ সময় যদি এটা ভালো সিচুয়েশনও থাকে, তারপরও একজন ডিসকমফোর্ট ফিল করতে পারে। সেই জন্যই দেখবা যে এসির টেম্পারেচার কমাচ্ছে পাবলিক। হ্যাঁ, কারণ শুরুতে সে কমফোর্ট ফিল করতেছিল, এখন সে আর কমফোর্ট ফিল করছে না। কারণ মানুষের চেঞ্জটা অনবরত হতে থাকে, মানুষের ডিমান্ড একটা জিনিসেই স্থায়ী থাকে না। এই জন্য আমরা ডিসকমফোর্ট ফিল করা শুরু করি, একটা কমফোর্টেবল সিচুয়েশনেও ডিসকমফোর্ট ফিল করা শুরু করি। তার মানে প্রলংড এক্সপোজার একটা ফ্যাক্টর। হ্যাঁ, যে একই রকম টেম্পারেচার, একই রকম হিউমিডিটি দীর্ঘ সময় আমাদের ভালো লাগে না। এটা গেল। তারপরে ফরচুনেটলি আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্টে বা আমরা যে সমস্ত রুম তৈরি করি, যদি সেটা মেকানিক্যালি ভেন্টিলেটেড না হয়, মেকানিক্যালি যদি নিয়ন্ত্রিত না হয়, মানে এসি যদি ব্যবহার না করি, তাহলে কখনোই
একটা স্থিতিশীল কন্ডিশন বজায় থাকে না রুমগুলোর মধ্যে। এটা হলো পজিটিভ দিক। মানে প্রলংড এক্সপোজার জাতীয় কারণে ডিসকমফোর্ট ফিল করার কোনো চান্স নাই যদি সেটা মেকানিক্যালি ভেন্টিলেটেড বা মেকানিক্যালি যদি এটা কি বলে মেকানিক্যাল ডিভাইস বা এসি বলো, এসি দ্বারা যদি আমি টেম্পারেচার হিউমিডিটিকে নিয়ন্ত্রণ না করি তাহলে কোনো চান্স নাই একই ক্লাইমেটিক সিচুয়েশন দীর্ঘায়িত হওয়ার। ঠিক আছে? কারণ অনবরত আমরা জানি সকাল থেকে বিকাল পর্যন্ত রাত পর্যন্ত 24 ঘন্টা ডেইলি টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে, হিউমিডিটি চেঞ্জ হচ্ছে, সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো prolonged exposure both are bad. Comfort situation, discomfort situation তো ব্যাডই, ডিসকমফোর্ট সিচুয়েশন তো এমনিতেই ব্যাড, আর কমফোর্টেবল সিচুয়েশনেও prolonged exposure is bad. ওকে, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল।